বিষয়টা। এবং এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নবীন একজন নবীন একজন টিচার মাহবুবা খানম তুষাকে। তার কথা একটু না বললে না, যদিও মোরলেস সবাই আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা কোপ আপ করে উঠছি এখানে, সবারই কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে, আমারও আছে, সবারই আছে মানুষের সাথে। কিন্তু ওনার বিষয়টাকে স্পেশালি খেয়াল করছি এভাবে যে ওনার যে ক্লাস টাইমটা, ওনার যে ক্লাস একদম স্পেসিফিকলি উনি যদি 25 মিনিটে যদি আমাদের ক্লাস, আমি বারবার কিছুদিন মানে খেয়াল করছি, নক করে দেখছি যে উনি 35 মিনিটের ক্লাস 32 মিনিটে শেষ করে দেন। এটা কিন্তু নেগেটিভ দিক না, উনি কিন্তু শেষ করে দেন। মানে ওনার যেটা আমাদের শিডিউলে থাকে উনি কেন জানি 32 থেকে 33 মিনিটে কীভাবে শেষ করে দেন আমি জানি না। তো এই জিনিসটা তাকে বলা হচ্ছে কি যে এই জিনিসটা তার সিনসিয়ারিটি তার একটু বেশি মনে হচ্ছে। অর্থাৎ এটা আসলে আমাদেরও সবাই তার থেকে একটু মানে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত, বা তার থেকে একটা সাজেশন নেওয়া উচিত কীভাবে পসিবল এটা আসলে। ঠিক আছে, অর্থাৎ এই টাইম সেন্সগুলো আসলে, বা হচ্ছে যে টিচিং মেথডগুলো আসলে, বা কোনো কিছু যদি না বুঝি আমরা, তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশন দেখা যায় যে আমাদের নিজস্ব কিছু আইডিওলজি আছে, নিজস্ব কিছু ভিউ আছে। ঠিক আছে, তো তার কোনো কিছু বিষয়ে সমস্যা হলে তো আমাদের কাছে যদি ওভাবে যোগাযোগ করা হয় বা যে কোনো বিষয়ে সাজেশন চাওয়া হয়, তা আমরা চেষ্টা করব সর্বোচ্চ বিষয় তাদেরকে বা আমাদেরকে হেল্প করার জন্য। সর্বোপরি এটা যেহেতু একটা হচ্ছে যে ফ্যামিলির মতো, ঠিক আছে, ফ্যামিলির মতো, ফ্যামিলিতে যেমন অনেক রিলেটিভ আছে, এটাও একটা ওয়ান কাইন্ড অফ ফ্যামিলির মতো। তো এখানকার অ্যাটমসফিয়ার বা এখানকার কন্ডিশন বা এনভায়রনমেন্ট যদি অনুকূল না থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের যে ভিশন বা মিশন, এটা কিন্তু আমরা অ্যাচিভ করা দুজনের পক্ষে বা একজনের পক্ষে কোনোভাবে অর্গানাইজেশন সম্ভব না। তো এটা কিন্তু একটা টিম ওয়ার্কের মতো। ক্রিকেট বা ফুটবল খেলা যেমন 11 জনের কন্ট্রিবিউশন লাগে একটা ম্যাচ জিততে গেলে, তো এখানে কিন্তু ভালো কিছু করতে গেলে কিন্তু আপনাদের সবার, সেটা কম্পিউটারের স্টাফ থেকে শুরু করে আমাদের যতগুলো আছি আমরা আর অথরিটিতে, সবারই কিন্তু সেম কন্ট্রিবিউশন। ঠিক আছে, আর একটা কথা, সেটা হচ্ছে অনেকে এখানে কিন্তু এক্সপেরিমেন্ট হিসেবে আসছেন, যে ইন্টার্নির মতো, যে এখানে আসি দেখা যাক কী হয় না হয় একটু দেখি। তো একটু ভালো করে করেন, মানে কাজ যদি করতেছি, আমরা যদি সবাই মিলে কাজ করতেছি, তো এখানে অনেকে আছে 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্ট, বা এখানে 2nd ইয়ারে অনেক স্টুডেন্ট আছে, বা অনেকে একদম আরও অনেক আর্লি ইয়েতে আছেন। তো দেখা যাচ্ছে যে তারা যদি একটা ভীষণ নিয়ে আসে নিজেদের মধ্যে, যে একটা জেদ নিয়ে আসে, মোটামুটি একটা বাংলা ভাষায় যেটা, যে না এখান থেকে কিছু শিখবো আর কি। ঠিক আছে, মোটামুটি শেখার উদ্দেশ্যে যদি কিছু আমরা এখানে কাজ করি, তাহলে আপনি আপনার ফিউচার লাইফে এটা, কিন্তু এটা কি, এটাকে ইন্টার্নের মতো এক্সপেরিমেন্ট হিসেবে যদি এখানেই গোছানো একটা লাইফ লিড করতে পারেন, আপনি দেখবেন যে পরবর্তীতে আপনার যে জব লাইফ হবে বা আরও অনেক লাইফ আছে, যেটা কাপল লাইফ আছে, সব কিছু মিলে গোছানো লাইফ, ঠিক আছে, এটাকে হ্যাপি হবে না। ঠিক আছে, তো এই তো মোটামুটি আমার বক্তব্য। আবারও এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক এবং সম্মানিত শিক্ষকবৃন্দদের থেকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। বক্তব্যের জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন নীরব স্যার, পরিচালক অপারেশন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপনায় থাকা জনাবা আফরিনা আক্তারকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য, এবং এই অনুষ্ঠানটা আলোচনা সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সহায়তা করতেছেন তাদের এই সহায়তার জন্য। এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের এবং আমাদের অফিসিয়াল বাকি যারা স্টাফ আছেন তাদেরকে। তো আমি আমার বক্তব্যের শুরুতেই বলবো যে আজ মহান মাতৃভাষা দিবস। পৃথিবীর একমাত্র দেশ আমরা, যেটা ইতিপূর্বে আমাদের প্রধান আলোচক এবং আমাদের পরিচালক প্রশাসন মহোদয় উল্লেখ করে গেছেন, যে পৃথিবীর একমাত্র দেশ যারা ভাষার জন্য শহীদ হয়েছে, এই একমাত্র দেশের মানুষ যারা ভাষার জন্য শহীদ হয়েছে। এখানে কিছু তথ্য দিয়ে গিয়েছিলেন আমাদের প্রধান আলোচক মহোদয়, তো আমি তথ্যগুলোকে একটু বিশ্লেষণ করতেছি। উনি বলে গিয়েছিলেন যে আমাদের শহীদ মিনার সম্পর্কে 1952 সালে 23শে ফেব্রুয়ারি যে শহীদ মিনার করা হয়েছিল, তো পরবর্তী সময়ে এই শহীদ মিনারটা ভেঙে ফেলা হয়েছিল। তো সেইটা নিয়ে একজন কবি লিখেও ছিলেন যে স্মৃতির মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, আমরা এখনো জাগরি 4 কোটি পরিবার। মানে একটা শহীদ মিনার ভেঙে একটা দেশের রাষ্ট্রভাষাকে আটকায় দেওয়া যায় না, বা দমিয়ে রাখা যায় না, এই বিষয়টা কবিতায় ফুটে তুলছেন। অর্থাৎ কন্ট্রিবিউশন যে যার জায়গা থেকে করছে, যে জায়গা থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে সমস্ত কিছুতে। এই ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে এই ভাষা আন্দোলনটাই, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেই দিনটাকে
মানে উপলক্ষ করে 21শে ফেব্রুয়ারি। তো ইতিপূর্বে হচ্ছে আমাদের প্রধান আলোচক আমাদের বলছেন যে হচ্ছে আমাদের ইংলিশ ডিপেন্ডেন্সি, যেটা এই তারিখটাতেও আছে 21শে ফেব্রুয়ারি। আমরা অনেকেই জানি না যে হচ্ছে আসলে 1952 সালে বাংলার কত সন ছিল আর তারিখটা কি ছিল, এটা আমরা অনেকেই জানি না। বৃহস্পতিবার। তো এটা আমাদের মানে ইংলিশ ডিপেন্ডেন্সির কারণে হয়েছে। এখনো আমরা পালন করতেছি 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটাও ইংলিশ ডিপেন্ডেন্সি। আর এই ইংলিশ ডিপেন্ডেন্সির সাথে কি কি কন্ট্রাডিক্টরি সেটা নিয়ে আমাদের পরিচালক প্রশাসন মহোদয় খুব সুন্দর একটা বিশ্লেষণ করে গেছে। তো আমি সেই সব বিষয়ে যাচ্ছি না, আমি আসতেছি হচ্ছে প্রধান আলোচকের আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। যে পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলছিলেন যে হচ্ছে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো থেকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতির বিষয়টাতে আসি। এই স্বীকৃতির বিষয়টা মানে এমনি এমনি চলে আসেনি যে ইউনেস্কো নিজে নিজে দিয়ে দিছে বা নিজে নিজে মনে করছে, এমন না। 1998 সালের 20 জানুয়ারি হচ্ছে আমাদের বাঙালি দুইজন ব্যক্তি যারা হচ্ছে কানাডা প্রবাসী ছিলেন, কিন্তু কোইন্সিডেন্টলি তাদের নামও ছিল হচ্ছে আব্দুস সালাম এবং রফিক। এই দুই ভদ্রলোক জাতিসংঘের তথ্য বিষয়ক সহকারী হাসান ফেরদৌসের সাথে যোগাযোগ করছিলেন যে হচ্ছে আমাদের মাতৃভাষা দিবসটাকে আন্তর্জাতিকভাবে উদযাপন করার কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। তৎকালীন জাতিসংঘের প্রেসিডেন্ট মানে মহাসচিব আর কি, জাতিসংঘের মহাসচিব কফি আনানের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য হাসান ফেরদৌসকে বলা হয়েছিল। তো হাসান ফেরদৌস জানাইছিলেন যে হচ্ছে এইভাবে হবে না, এটাকে বাস্তবায়িত করতে হলে, এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে এইভাবে যে হচ্ছে এটার জন্য মাদার ল্যাঙ্গুয়েজ কমিটি গঠন করা হয়েছিল, এ গ্রুপ ফ্রম বাংলাদেশ টু কি জানি অবজার্ভ টু হচ্ছে সেলিব্রেট মাদার ল্যাঙ্গুয়েজ, এই টাইপের একটা নাম। এই বিলটা হচ্ছে কফি আনানকে দেখানো হয়েছিল। এই বিলের বিপরীতে সাধারণ সভায় 17 নভেম্বর 1999 সালে সাধারণ সভা ছিল জাতিসংঘের সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে বিশ্বের সমস্ত দেশে, অর্থাৎ জাতিসংঘের সদস্য যারা সদস্য রাষ্ট্রগুলোতে। এটা শুধু জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো পালন করতো। 2010 সালের 1 অক্টোবর আরও একটা সাধারণ সভা ছিল, যে সাধারণ সভাতে এই বিলটা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপস্থাপন করছিলেন যে এটা হচ্ছে ইউনেস্কো থেকে বা ইউএন থেকে সরাসরি পালন করা যায় কিনা। জাতিসংঘ নিজে পালন করে না, জাতিসংঘ এই দিবসটাকে আগে নিজে পালন করতো না, বিশ্বের সব দেশ পালন করতো কিন্তু জাতিসংঘে নিজে পালন করতো না। তো এই বিলটা উত্থাপন করার পর এই বিলটাও পাস হয় জাতিসংঘতে, এবং পরবর্তীতে 2011 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে প্রথমবারের মতো সারা বিশ্বের সমস্ত জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন সংস্থা, সমস্ত সদস্য রাষ্ট্র তারা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে প্রথমবারের মতো। তো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমরা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে মানে আমাদের ভাষা শহীদদেরকে স্মরণ করার জন্য সারা বিশ্বের এই 750 কোটি মানুষের সবাই স্মরণ করতেছি। 750 কম বেশি 750 প্রায় 750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষের প্রায় সবাই স্মরণ করতেছে। তো আমি মানে আরও একবার মানে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি। আজকে যে আমরা বাংলা ভাষায় এই যে কথা বলতেছি, এটা একসময় বলার কথা ছিল না, যে রাষ্ট্রভাষা হইতো না। যদি রাষ্ট্রভাষা বাংলা না হইতো না তাহলে আমরা চিন্তাও করতে পারি না যে আমরা স্বাধীন হইতাম, এটাও আমরা কখনো চিন্তা করতে পারতাম না। তো আমি এই পর দিতে পারি যে হ্যাঁ আমরা কম বা ইংরেজি শব্দ ব্যবহার করার চেষ্টা করব, যদি আমি নিজেই পারি না সেই বিষয়টা, মানে আমারও ইংলিশ ডিপেন্ডেন্সি আছে প্রচুর, আমি নিজেই বলতেছি যে আমি নিজে এই বিষয়টা পারি না। তারপরে আমরা মানে চেষ্টা করব যে হচ্ছে আমরা যেন মানে হচ্ছে বাংলা শব্দ বেশি ব্যবহার করার চেষ্টা করতে পারি। এই যে শহীদ দিবস, শহীদ শব্দটাও বাংলা ভাষার শব্দ না, এই বাংলা ভাষার শব্দ না, এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করি। এই শব্দগুলো না ব্যবহার করার চেষ্টা করব, এটা আমরা একটা মানে হচ্ছে নিজে থেকে নিয়ত করে রাখতে পারি যে হ্যাঁ আমরা মানে আজকের পর থেকে বাংলা ভাষায় বেশি কথা বলার চেষ্টা করব। কিছু মানুষ আমাদের জন্য জীবন দিয়ে গেছে, এই মানুষের জীবনের নিশ্চয় মূল্য আছে। তো এই পর্যায়ে আমি মানে একাডেমিক ক্লাস কিভাবে নেওয়া যায় বা নেওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা একাডেমিক ক্লাস যখন নেই তখন দেখা যায় যে কিছু সমস্যার সম্মুখীন হয়, ন্যাচারালি কিছু সমস্যার সম্মুখীন হয়। যেমন মানে প্রধান সমস্যা হতে পারে এরকম যে ক্লাস কন্ট্রোল করতে পারতেছি না। ক্লাস কন্ট্রোল করার জন্য আমি কী করতে পারি?
অনেক টিচারের প্রশ্ন এটা, আমি ক্লাস কন্ট্রোল করার জন্য কি করতে পারি। দেখা যাচ্ছে যে আমি স্টুডেন্টকে মারতে চাইবো, এটাও পারবো না, আবার স্টুডেন্টের সাথে আমি যদি ওয়েল বিহেভ বা ওয়েল ম্যানার্ড হই তাহলে স্টুডেন্ট আমার কথা শুনতে পারে। এই ক্ষেত্রে আমি মানে কিছু কিছু টিচারের দিকে লক্ষ্য করে দেখছি যে তারা ক্লাসে না গুরু গম্ভীর না হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে মাঝামাঝি কোনো একটা দশায় আছে। স্টুডেন্ট হবে স্টুডেন্ট ফ্রেন্ডলি, আবার কিছু সময় ভয়ও পায় যে না স্যার মনে হয় মানে একটু রেগে আছে বা কিঞ্চিত মানে ঝামেলা হতে পারে যদি আমি মানে সাউন্ড পলিউশন বা এরকম কিছু করি। নিয়মের ব্যাপারে স্ট্রিক্ট, কিন্তু ওদের সাথে আমরা ফ্রেন্ডলি, নিয়মের জায়গায়। আর মানে তাদের সাথে যে আমাদের ইন্টারকানেকশন এইটা আর একটা আলাদা জায়গায়, দুই জায়গা থেকে যদি উপস্থাপন করা যায় তাহলে আমার মনে হয় ক্লাস কন্ট্রোলিংটা খুব দ্রুত মানে এবং খুব সহজভাবে হয়। এখন আসা যাক যে হচ্ছে প্রাণবন্ত ক্লাস নেওয়া। প্রাণবন্ত ক্লাস নেওয়া বলতে যেটা হচ্ছে মানে এই শব্দটা আমি আসলে নিজে নিজে শিখিনি, এই শব্দটা আমাদের পরিচালক প্রশাসন মহোদয় যে শরীফুল ইসলাম সুমন স্যার বেশি ব্যবহার করেন, যে প্রাণবন্ত ক্লাস মানে দেখে মনে হবে ওয়েল ডেকোরেটেড ক্লাস। যেটা কিছুক্ষণ আগে উনি উল্লেখ করে গেছিলেন যে হচ্ছে আমাদের নবীন একজন শিক্ষিকা মাহবুবা খানম তুষা, যার সম্পর্কে বলতেছি যে হচ্ছে ওনার ভাইবা পর্যন্ত আমরা নিতে সক্ষম হইনি, ওনার ভাইবাটাও আমাদের নেওয়া হয়নি। কোইন্সিডেন্টলি নেওয়া হয়নি বললে ভুল হবে, আসলে উনি সিভিটা নিয়ে আসছিলেন আপনাদের ভাইবা নেওয়ার কয়েকদিন পরে, এবং ওনাকে রেফার করছিলেন ওনার বড় ভাই হচ্ছে টনি, মিজানুর রহমান টনি, যিনি হচ্ছে প্রাক্তন শিক্ষক ইংরেজি বিভাগ একাডেমিক ল্যাবরেটরি। উনি বর্তমানে ঢাকায় আছেন, ঢাকায় কর্মরত আছেন। তো ওনার রেফারেন্সের জন্য এবং ওনার গুণ বিবেচনায় আমরা মানে নামমাত্র ভাইভাতে ওনাকে নিয়োগ দিয়েছিলাম। তা আমাদের কাছে এক্সপেকটেশন ছিল যেহেতু টনি স্যার হচ্ছে খুবই ভালো ছিলেন এবং ওনার যে মানে চলে যাওয়াতে যে ক্ষতিটা একাডেমিক ল্যাবরেটরির, যে হ্যাঁ উনি ওনার কর্মস্থলে অবশ্যই চলে যাবেন। এখানে তো যেটা উল্লেখ করছিলেন সুমন স্যার যে আমরা তো পার্মানেন্টলি এখানে আসিনি, এটা পার্ট টাইমের জন্য আসছি। তো পার্ট টাইম তো উনি তো মানে পার্মানেন্ট চলে যাওয়াতে যে ক্ষতিটা, সেই ক্ষতিটা এখন আমরা পূরণ করব। তো তারপর আমরা ভাবছিলাম যে ওনার যেহেতু গুণ সেহেতু নিয়োগ দেওয়াই যায় এক্সপেরিমেন্ট হিসেবে, আমরা আসলে মূলত এক্সপেরিমেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু ওনার ক্লাস কন্ট্রোল, ওনার ক্লাস মানে হচ্ছে গোছায় নেওয়া বা টাইম মেইনটেইন, সব বিষয়গুলো আমাদের মুগ্ধ করছে। সবারই ভালো দিক আছে, সবারই পজিটিভ দিক আছে। এই যে যেমন হচ্ছে গতকাল সুমন স্যার একটা কাজ করছিলেন, আমাদের কিছু ম্যাডামকে হচ্ছে মানে চিরকুট তথ্য লিখতে দিয়েছিলেন যে আমাদের সম্পর্কে বা কোচিংয়ের সম্পর্কে কিছু মানে পজিটিভ সাজেশন বলা যেতে পারে এই টাইপের। তো এখানে আমরা কিছু তথ্য পাইছি, যে তথ্যগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি এবং বিবেচনা করছি। যার মধ্যে আমাদের একজন শিক্ষিকা উল্লেখ করছেন যে হচ্ছে একসাথে একই ক্লাসে দুইটা ক্লাস নেওয়ার বিষয়, একসাথে একই সাথে দুইটা ক্লাস নেওয়ার বিষয়ে বলছেন। তো এটা আমি বলবো যে হচ্ছে আমরা এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখবো, আমরা এই বিষয়টা বিবেচনায় রাখবো এবং উনি মানে ওনার পরামর্শটা আমরা গ্রহণ করছি এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। বা এই কোচিংয়ে আসার সময় কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন কি না, এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন। আর আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে কি দিক পরিবর্তন করা প্রয়োজন বা কোনটা আপনাদের ভালো লাগে, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছিলাম। তো এই বিষয়টা জানার জন্য আমি আমার বক্তব্যের শেষে হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা করে কাগজের কপি দিব, যেখানে আপনারা আপনাদের মতামতগুলো লিখবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে ক্লাসে 35 মিনিট কিভাবে টাইম মেইনটেইন করা যেতে পারে, ক্লাস টাইমিংটা আমি কিভাবে মিলাবো। ক্লাস টাইমিংটা আমি মিলাইতে পারি, যাওয়া আসার সময়টা আমি ধরলাম যে হচ্ছে আমি ক্লাসে ঢোকার পর থেকে আমি কিন্তু 35 মিনিট পাবো। প্রথম 2 মিনিটে কিন্তু আমি ক্লাস শুরু করতে পারবো, আর যদি আমি শুরু করি তাহলে আমার ক্লাসটা কখনোই গুছানো হবে না। আমার প্রথমে হচ্ছে হাই হ্যালো এইগুলোতে 2 মিনিট চলে যাবে, তাদের সম্পর্কে জানতে হবে, দু একজনকে জিজ্ঞাসা করতে হবে কি অবস্থা, কেমন আছে। আর অবশ্যই ক্লাসটা হাস্যোজ্জ্বল হতে হবে। আমার যদি মন খারাপ থাকে, আমার মধ্যে যদি চিন্তিত একটা লুক থাকে, তাহলে আমি ভালো ক্লাস দিতে পারবো, এটা কখনোই সম্ভব না। আর আমার বডি ল্যাঙ্গুয়েজে যদি মনে হয় যে না আমি নিজে ভয় পাচ্ছি, স্টুডেন্টদেরকে কন্ট্রোল করতে হবে। আমার বডি ল্যাঙ্গুয়েজ কখনোই এরকম হওয়া যাবে না যে আমি ডিসার্টেড বা ডিসঅ্যাপয়েন্টেড, এরকম বডি ল্যাঙ্গুয়েজ হওয়া যাবে না। 35 মিনিটটাকে আমি ভাগ করছি আমার সুবিধা মতো আর কি, মানে আমি মূলত ক্লাসগুলোকে যেভাবে দেখি। বিজ্ঞান আর গণিত ক্লাসের ক্ষেত্রে অবশ্যই এই মানে থিওরিটা কাজ করবে না। এটা পরে 10 থেকে 12 মিনিট যে আমি নতুন টপিকটা আজকে পড়াবো, সেই নতুন টপিকটা পড়ানো।
হ্যাঁ, এখন আমি যদি পুরো রিড আউট করতে যাই, যে পুরো প্রসঙ্গটা রিড আউট করতেছি, একটা দেখা আছে লেসন প্ল্যানে 3টা পার্ট আমি রিড আউট করতে গেলে 35 মিনিট রিড আউট শেষ হচ্ছে না। আমি রিড আউট করতে পারবো না। এর জন্য আমাকে কি করতে হবে, লেসন প্ল্যানটা আগের দিন দেখে রাখতে হবে, আর ওই টপিকটা সম্পর্কে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি নোট করে নিয়ে আসলাম, খালি ওয়ার্ডগুলো নোট করে নিয়ে আসলাম যে এটা গুরুত্বপূর্ণ টপিক, আমি এটার উপরে 10 মিনিট লেকচার দেবো। আমি কিছু শিক্ষককে দেখছি যারা হচ্ছে এই কাজটা করেন, যে হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করেন বা মনে রাখার চেষ্টা করেন এবং এই বিষয়গুলো থেকেই আলোকপাত করেন। তারপর পরের 5 মিনিট পূর্বের দিনের পড়া রিভিউ করব, কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসা করব, HW থাকলে সেটা চেক করব। তারপরে পরের 10 মিনিটে আমি কি করব, যে হচ্ছে আজকের পড়াটা আরও একবার রিপিট করব, এবং তারপরে শেষের 3-4 মিনিট আমি কি করব, যে হচ্ছে তাদের সাথে আবার ফ্রেন্ডলি বিহেভিয়ার, এই যে এতক্ষণ ক্লাস করার পর কিন্তু তাদের মানে বিষয়টা খারাপ লাগছে, তাদের সাথে হাই হ্যালো ইন্টিমেসি তৈরি করে চলে যাবে। তাহলে খুব সহজে আমার মনে হয় 35 মিনিটে ক্লাস নেওয়া সম্ভব। বিষয়টা আমরা বাঙালি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময়ানুবর্তী না আমরা। আমি নিজেই কোনো কাজ টাইমলি করতে পারি না। দেখা যায় যখন ঘুম থেকে ওঠার কথা ছিল তখন তার থেকে 30 মিনিট পরে ঘুম থেকে উঠতেছি। তাহলে কি আমি দিনের শুরুতেই 30 মিনিট পিছনে পড়ে গেছি। এটাকে 30 মিনিট ইম্প্যাক্ট না, এটার ইম্প্যাক্ট হচ্ছে 1 ঘন্টা। পরবর্তী সময়ে এই 30 মিনিটের ইম্প্যাক্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টাতে সারাদিন শেষে 24 ঘন্টায় আমার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লস হয়ে যাচ্ছে। ওয়েস্টেজ অফ টাইম, সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এই অবস্থা। আর আমি আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমাদের বর্ণমালা বিভাগের ম্যাডাম এমনি সুলতানা, উনি আমাদেরকে সাজেস্ট করছে যে হচ্ছে বর্ণমালার বাচ্চাদের বিষয়ে কিছু সাজেশন দিছে, কিছু সাজেশন যৌক্তিক, কিছু সাজেশন উনার মানে হচ্ছে উনার জায়গা থেকে আবেগপ্রবণ জায়গা থেকে আর কি। তো এই আবেগপ্রবণ জায়গা থেকে আসলে ক্লাস নিয়ন্ত্রণ সম্ভব না। ক্লাস নিয়ন্ত্রণের জন্য হচ্ছে আমাদের আবেগপ্রবণ হওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আবেগী জায়গা থেকে দেখা যাবে না, ক্লাসটাকে হচ্ছে কমার্শিয়াল জায়গা থেকে দেখতে হবে। কোচিংটা বাণিজ্য না, কিন্তু কোচিংটা এক ধরনের আবার বাণিজ্য। কোচিংটা আমরা বলতেছি যে হচ্ছে কোচিং কোনো বাণিজ্য নয়, কোচিং এক ধরনের সেবা। শিক্ষা তো সেবা, শিক্ষা বাণিজ্য হতে পারে, কিন্তু এই সেবার মাধ্যমে আমি সেবা প্রদান করতেছি। বিশ্বের সবচেয়ে বড় বিজনেস এই মুহূর্তে সেবা, সব ধরনের সেবা, সকল সেবা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস। বড় বিজনেস কি? সকল ধরনের সেবা। সেবা নেওয়ার জন্য এখন হচ্ছে গ্রাহকের ভিড় বেশি। যে কোনো বিষয়ে সেবা হবে, যে কোনো সেবা বা পরিষেবার দাম এই মুহূর্তে সবচেয়ে বেশি। তো আমরা মানে বেশ কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছি অনেক টিচারের সম্পর্কে। অভিযোগটা হচ্ছে ছোট বাচ্চাদের টিচারদের ক্ষেত্রে অভিযোগটা হচ্ছে যে তারা ডায়েরি লিখতেছে, তো ডায়েরি লেখার সময় তারা ভুল লিখতেছে। তারা ডায়েরিটা একটু চেক করে সিগনেচার করে তাদের ডায়েরি, তাদের মানে হচ্ছে আপনি হোয়াইট বোর্ডে হয়তো কিছু লিখলেন, তারা খাতায় বা কপিতে লিখলো। অর্থাৎ স্ট্যান্ডার্ডেরা কপি বলে, স্ট্যান্ডার্ড ভার্সনেরা কপি বলে, ইংলিশ ভার্সন স্টুডেন্টরা, যে ওরা তো খাতা বলে না, খাতা বা কপিতে লিখলো। লিখার পরে আপনি হোয়াইট বোর্ডে লিখছেন, ওরা ওদের মতো উঠাই নিল, ওরা ওদের মতো কিছু ভুল করে যায়। এই বিষয়গুলা গার্ডিয়ান নোটিশ করে। গার্ডিয়ান খুব সিনচার, স্টুডেন্ট সিনচার হোক আর না হোক, গার্ডিয়ান খুব সিনচার। তো এই বিষয়গুলো একটু নোটিশ করবেন, নিজেই খেয়াল করবেন যে হচ্ছে ডায়েরি, খাতা, হোয়াইট বোর্ডে যেটা লিখছেন এটা চেক করতেছেন কিনা। তারপরে আসি হচ্ছে যে সর্বশেষ টপিক, আমার কাছে থাকা সর্বশেষ টপিক, সেটা হচ্ছে আমাদের মতামত গ্রহণ, Q&A, যেটাকে মানে আমি বা আমরা নাম দিছি আর কি, যে Q&A, কোশ্চেন আনসার। তো আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ, কোনো প্রশ্ন যদি থাকে, সেটা একাডেমিক হতে পারে, নন একাডেমিক হতে পারে, বা আপনার এই যে বললাম যে হচ্ছে আসা যাওয়ার পথে কোনো হ্যারাসমেন্ট বা এখানে কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন কিনা, এরকম কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় লিখতে পারেন। বা আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে, তাহলে সেই পরামর্শগুলোও নির্দ্বিধায় লিখতে পারেন। এর মাধ্যমে আমি আমার মানে বক্তব্য শেষ করতে যাচ্ছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুনুল কবির সাহেবকে। ওনার আরো একটা পরিচয় আছে, উনি TMSS এর কর্মকর্তা, একজন কর্মকর্তা, ওনার একটা বড় পরিচয়। তো আমাদের এই ক্ষুদ্র আলোচনা সভায় উনি যে আসছেন, এজন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
এসে আমাদের সম্মানিত সভাপতি আপনাদের কিছু প্রশ্ন করবেন, আপনারা একে তারা কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে পরিচালক অনুপস্থিতিতে আপনারা সভাপতি স্যারকে সেই প্রশ্নটা করতে পারেন, উনি আপনাদের জবাব দেবেন। ধন্যবাদ। আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন এরকম ব্যতিক্রম ধর্মী সিচুয়েশনে মনে হয় এরকম পড়েছেন কিনা আমার জানা নেই, বিশেষ করে আমরা যারা মহান শিক্ষা প্রফেশনে আছেন। তো প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের একাডেমিক লাইব্রেরির যে তরুণ উদ্যোক্তা, পরিচালক প্রশাসন এবং যেটা অপারেশন। তো প্রথমে আমি এক এক করে আপনাদের পরিচয়টা একটু জানতে চাই, কারণ এর আগে আমি একবার আসছিলাম, সবার পরিচয় হবে না। সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, একাডেমিক ল্যাবরেটরি, কোচিং, অবসর বগুড়া। আপনারা বসে বলেন, আমরা কোনো অসুবিধা নেই, বসে বলেন। আমি মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী শিক্ষক, ইসলাম নৈতিক শিক্ষা। আপনি? আমি সাদিয়া আফরিন, সহকারী শিক্ষক, প্রাইমারি সেকশন। আপনি? নুসরাত জাহান, সহকারী শিক্ষক, প্রাইমারি সেকশন। আমি সুমন আহমেদ, সহকারী শিক্ষক, ইংরেজি ভাষা। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা খানম তুষার, ম্যাথ সাবজেক্টে প্রাথমিক মাধ্যমিক। আসসালামু আলাইকুম, আমি নিরুপা রহমান মায়া, এখানে একাডেমিক ল্যাবরেটরিতে বিজ্ঞান বিভাগের শিক্ষকতা হিসেবে আছি। আর বেসিক্যালি একটা কলেজের লেকচারার, সোনাতলা টিএম মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো এই মুহূর্তে আপনি একটু আমার একটু কিউরিওসিটি, আমি জানতে পারি কি আপনি কেন কলেজ মানে এরকম একটা জায়গা থেকে এখানে কেন? আচ্ছা, খুব আমি তো একটু পরিষ্কার- দাঁড়ায় বলি। না না না, আপনি বসে বলবেন। যেহেতু করোনাকালীন সময়ে 2020-এর 17 মার্চ থেকে লকডাউন পরিস্থিতিতে সবাই বলা যায় ঘর বন্দি অবস্থায়, তো শিক্ষকতা পেশা থেকে স্টুডেন্টদের সাথে কানেক্টেড হতে না পারাটা এটা কিন্তু একটা টিচারদের একটা ডিপ্রেশন বলা যায়। সেই ডিপ্রেশন থেকে আমার কাছে মনে হলো যে না, ওইটা যেহেতু আমার দূরে এবং ফ্যামিলিতেও আমার বেশ সাপোর্ট দিতে হয়, সেক্ষেত্রে আমি যদি একটা ছোট বাচ্চাদের ভেতরে থাকতে পারি, আমার মনে হয় সাইকোলজিক্যাল আমার একটা ডেভেলপ সম্ভব। আর পাশাপাশি আমার নিজেরও সন্তান আছে, তাকেও আমাকে কোচিংয়ে নিয়ে আসতে হবে। সেও একটু উগ্র অ্যাটিটিউডে হয়ে গেছে, যেহেতু বেশ কিছুদিন সে বাসায় বন্দি অবস্থায় রয়ে গেছে, যার কারণে আমি চিন্তা করলাম না, আমি একটা নতুন একটা স্পেসে চলে যাই। যেহেতু আমি স্টুডেন্ট অবস্থা থেকে আমি কলেজে পার্ট টাইম ক্লাস নিতাম, সেখান থেকে আবার কলেজে জয়েন, আবার প্রশাসন ডিপার্টমেন্টে আমি কিছু কাজ করে আসছি কারিগরি শিক্ষা বোর্ডে। তো ওখান থেকেই আসলে আমার চিন্তা ভাবনা যে আমি নিজেকে ভাঙা এবং গড়ার যে খেলা, এখান থেকে আমি ছোট বাচ্চাদের একটু ক্লাসের অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলে এরকম একটা কোচিংয়ের সঙ্গে ইনভলভ করা। অনেক সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, মাধ্যমিক শাখা, আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ। না, এই পর্যায়ে আরেকটু বলে রাখি, যদি আপনি মোহাম্মদ তানজিলা খাতুন, সহকারী শিক্ষক, প্রাইমারি সেকশন। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মাধ্যমিক শাখা। মোহাম্মদ শিবলু মিয়া, সহকারী শিক্ষক, একাডেমিক ল্যাবরেটরি, প্রাইমারি সেকশন। আসসালামু আলাইকুম, আমি মারিয়া খানম, আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে আছি বাংলাদেশের বিশ্ব পরিচয়। এর আগেও আমি অন্য জায়গায় ব্র্যাকে কাজ করতাম, তো এই যে লকডাউনের কারণে আর কি আমার ঢাকা থেকে ঘুরে আসা। জি বলেন। আসসালামু আলাইকুম, আমি এমি সুলতানা, আমি বর্ণমালা সেকশন, একাডেমিক ল্যাবরেটরি, উপশহর বগুড়া। আসসালামু আলাইকুম, আমি নাজিরা সুলতানা, একাডেমিক ল্যাবরেটরি সহকারী শিক্ষিকা, প্রাইমারি সেকশন। স্যার, বাংলা বিভাগ, একাডেমিক ল্যাবরেটরি, মাধ্যমিক শাখা। মামুনুল কবির, আমি মূলত শুনেছেন হয়তো একটু আগে, আমি ছোট্ট একটা কাজে জড়িত পিএমএসের সাথে দীর্ঘ প্রায় 16 বছর হলো। তো এরকম প্রতিষ্ঠান বলতে গেলে হয়তো এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, টিএমএসএস এর নাম অনেকেই শুনেছেন। তো টিএমএসএস এর একটা বিভাগের কথা শুধু বলবো, স্বাস্থ্য সেক্টর। স্বাস্থ্য সেক্টরে জন্ম হয় 2006 সালে। তো মূলত স্বাস্থ্য সেক্টরের জন্ম থেকে আমি ওখানে আছি। ওখানে তখন একমাত্র একটা প্রতিষ্ঠান ছিল, একটু সময় নেবো, 2 মিনিট বেশি না, সেটাকে আমরা বলি TMIRT, টিএমএসএস মেডিকেল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড টেকনোলজি। এটা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ছিল। আর ওখানে কারণ ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ওখান থেকে আমরা প্যারামেডিক্যাল করা। পঞ্চম ব্যাচ TMTI বলে, এরপরে TMATS, এরপরে নার্সিং কলেজ, মেডিকেল কলেজ,
টিএমএসএস ইউনিভার্সিটি, টিএমএসএস টেক্সটাইল, প্রায় 39টা শিক্ষা প্রতিষ্ঠান। তো আপনাদের দোয়া আশীর্বাদে হয়তো সবগুলো প্রতিষ্ঠানে আমার ছোঁয়া আছে। তো যাই হোক, এবং আরেকটা ছোট্ট পরিচয় আছে, ওখানে যে নির্বাহী পরিচালক আছে হোসনেহারা ম্যাডাম, এবং দুজন উপনির্বাহী আছে, একজন ডাক্তার মতিউর রহমান আর একজন আব্দুল কাদের। মতিউর রহমানের আমি একান্ত সচিব বলতে পারি, ওর সাথে আমি কাজ করি, এখনও করছি। আর পাশাপাশি আপনাদের এই প্রতিষ্ঠানের আগে মোয়াজ ভাই নামে একজন ছিলেন, ওনার এবং আমাদের সুমন স্যার নীরব ভাইয়ের সঙ্গে আমার পরে পরিচয়, ওদের সঙ্গে আমি ছিলাম, সেই সুবাদে এখানে আমার আসা। এই ক্ষুদ্র আমাদের দুজন যে পরিচালক আছে, ওনাদের মানে কোথায় গ্যাপ আছে বলে আপনারা মনে করেন, বা কোনটা খারাপ লাগে, কোনটা ভালো লাগে, বা এইটুকু করলে হয়তো এটা আরও একটু এগিয়ে যাবে, আমাকে বলতে পারেন। আপনাদের মূল্যবান পরামর্শগুলো আমি, আমাদের ম্যানেজিং কমিটি আরও আছে, এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অনেক আছে, ওরা বা তারা বসে হয়তো এটা আগামীতে কিছুটা হলেও ওভারকাম করার চেষ্টা করব। আর পাশাপাশি আমি মনে করেছি, বা দীর্ঘ এই প্রতিষ্ঠানগুলো 17-18টা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত ছিলাম, এখনও আছি, সেখানেও মাঝে মাঝে মানে এরকম কিছু বলতে হয়, বিশেষ করে নবীনবরণ অনুষ্ঠানে অথবা সমাপনী অনুষ্ঠানে অথবা স্টাডি টুরে। তো এটা আমি জিনিস লক্ষ্য করেছি, একটা জিনিস, সেটা হলো প্রতিষ্ঠানের প্রাণ হলো ছাত্রছাত্রী। আমরাও কিন্তু যখন নতুন কোনো প্রতিষ্ঠান হয় বাড়ি বাড়ি যাই, যারা হয়তো আপনাদের গভর্নমেন্টে মেডিকেলে পড়বেন তাদের লাগবে না, যারা বেসরকারিতে পড়তে যাবেন, আমাদের এখানে 120টা সিট টিএমএসএসে। তো 120-এর ভিতরে 50% সিট হলো পুরোটা বিদেশি পড়া, অর্থাৎ ভারত, নেপাল, ভুটান এখান থেকে আসে। আর বাকি যে 50% 60টা সিট, এটার জন্য প্রায় 800 থেকে 1000 জনের প্রতিযোগিতা হয়। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রী পাওয়াটা মেডিকেলের জন্য ব্যাপার হয় না, কিন্তু অন্য প্রতিষ্ঠানের ব্যাপার হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের টিচারেরা অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে আমরা ছাত্র কালেকশন করি। সেক্ষেত্রে যে ছাত্রটা হয়তো ইন্টারমিডিয়েটে পড়ে তাদের আমরা নাম্বার কালেকশন করি, অথবা কলেজ থেকে নিই, অথবা যারা এসএসসিতে পড়ে ক্লাস 8-9-এ স্কুলে গিয়ে তাদের নাম্বার কালেক্ট করি, মানে অফিসে এসে তাদের কাছে মানে ফোন করি, তাদের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, মার সাথে কথা বলি, কোথায় ভর্তি করাতে চান আপনাদের সন্তানকে, এভাবে স্টুডেন্ট কালেকশন করতে হয়। সেটাই বলি। এবং ক্লাস যাচাই ফরম্যাট দেয় শিক্ষকদের। বেশিরভাগ শিক্ষার্থী লেখে যে স্যারেরা ক্লাসের প্রস্তুতি না নিয়ে ক্লাসে আসে। আপনি মনে রাখবেন, এখন শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, ইন্টারনেটের ক্ষেত্রে তারা অনেক ডাটা তারা রাখে। হঠাৎ অন্য একটা প্রশ্ন আপনি করে রাখবেন ওই টপিকের ভিতরে, যে আপনি তার উত্তর দিতে পারতেছেন না, বাইরের বা পিছনের সারি স্টুডেন্টরা তখন হাসাহাসি করবে। অতএব হয় আগের বিড়ালটা মারবেন যে ক্লাস সংক্রান্ত কোনো কথা বলবে না, আর নইলে আপনি নিজে প্রস্তুতি হয়ে ক্লাসে ঢুকবেন। ওটার জন্য দেখা যাবে আপনি পরবর্তীতে আর বলবেন যে ওই প্রতিষ্ঠান খারাপ, ওই ছাত্র খারাপ, ওই টিচার খারাপ, ওই সিনিয়র টিচার খারাপ, পরিচালক খারাপ, কিন্তু প্রবলেমটা কিন্তু টিচারেরই, আপনি এটা করেননি। আমি বলতে পারছি কিনা জানি না। সকল ছাত্রছাত্রীদের সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন, প্রযুক্তির মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করবেন, কোনো শিক্ষার্থীদের হেয় করবেন না, ধর্মের প্রতি যত্নশীল হবেন, লিডারশিপ তৈরি করার ব্যবস্থা করবেন, বিশেষ করে ক্যাপ্টেন, শ্রেণী প্রতিনিধি, এগুলোতে হোমওয়ার্ক দিবেন, কুইজ টেস্ট, ক্লাস টেস্ট এগুলো ব্যবস্থা রাখবেন। এবং যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে টাইম বাউন্ড, যে আপনাকে বলতে হবে এই কাজটা এর ভিতরেই শেষ করতে হবে, এই টাইমে 5 মিনিটের ভিতরে, 3 মিনিটের ভিতরে, 2 মিনিটের ভিতরে। কোনো অবস্থাতেই শিক্ষক ছাত্র মিথ্যার প্রশ্রয় নেবেন না, সেখানে যদি ক্ষতিও হয় কোটি টাকারও নেবেন না। অভিভাবকের প্রতি সম্মান দেখাবেন, ছাত্র ছাত্রীর সবার প্রতি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পারিবারিক বন্ধন আমাদের নাই বললেই চলে। দেখবেন প্রতিটা পরিবার, আমরা যারা শহরে এখন আসছি, আমারই হয়তো এক ভাই গ্রামে রেখে আসছি, বাবাকে রেখে আসছি, হয়তো মাকে রেখে আসছি, বোনকে রেখে আসছি, এখানে একটু ভালো বাসায় পরিবারের বন্ধন যেন না ভাঙ্গে, অটুট থাকে, সেই শিক্ষা দেবেন ছাত্রদের। সব ধরনের পরিবেশে যেন শিশুরা খাপ খাওয়াতে পারে, এটা দেখবেন। এই আমার মোটামুটি
দিক নির্দেশনা, জানি না এগুলো হয়তো আপনারা সবাই জানেন, রিপিট হলে ক্ষমা করবেন। আমি আমার দীর্ঘ 17 বছরে অনেকদিন ধরে জোগাড় করতাম, যখনই যাই যেখানেই যাই একটা দুটো পয়েন্ট অ্যাড করি এখানে। আমার এগুলো বলার হয়তো কোনো সুযোগ হলে বলে আপনাদের কিছু থাকলে আমাকে বলেন, আমি সেগুলো লিপিবদ্ধ করে পরবর্তী কোনো জায়গায় যদি বলতে পারি আমি সেখানে বলার চেষ্টা করি। ধন্যবাদ সবাই। হচ্ছে সাহেবকে, আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে কিংবা কোনো অভিযোগ থেকে থাকে, কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে, এক কথায় আপনাদের যেটা মানে বলা দরকার আপনারা সভাপতি সাহেবকে সেটা বলতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি সেটার অ্যান্সার করবেন। বেশি বড় দরকার নাই, মোটামুটি হয়ে যাবে। লাগলে দিব আমরা। এই সাইজ বেশি ছোট হয়ে যাচ্ছে। সহায়তা করবে আমাকে, সেটা হচ্ছে কামালে একটা একটা করে চিরকুট দিবে, একে একে যা চিরকুটে যা থাকবে তাকে সেটা পারফর্ম করতে হবে। একটা একটা কি আছে? কি আছে? জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা, ম্যাডামের জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা থাকতেই পারে। কিছুই নাই, আপনার মেয়ে কিছুদিন আগে হচ্ছে আহত হয়েছিল, এটাও খারাপ অভিজ্ঞতা না? খারাপ অভিজ্ঞতা, জীবনের সবচেয়ে খারাপ। আমার মেয়ে যখন 1 বছর বয়স, মানে আমি খুব শক পাইছিলাম, হাতটা মানে ডান হাতের এই আঙ্গুলটা মানে দরজা থেকে কেটে গেছিল, ওটা আমি সবচেয়ে বড় একটা আঘাত পাইছিলাম লাইফে। মানে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, আমি নিজে সেন্সলেস হয়ে গেছিলাম। কি যে আছে এখানে, জাদুর কাঠি পুরা। আমি দেখবো স্মরণীয় কোনো দিবস ম্যাডামের, স্মরণীয় দিন যে কোনো বিষয় হতে পারে। দিবস তাহলে প্রতি বছর আসবে কিন্তু আসলে স্মরণীয় বলতে আমি কিছুদিন আগে বিয়ে করছি, এই বিয়েতে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। মানে এটা হচ্ছে 29শে জানুয়ারি এবং আচ্ছা 29শে জানুয়ারি, ঠিক আছে। সময়টা হচ্ছে 11টায়, রাত 11টায়। আচ্ছা বিপদে পড়লে যার কথা সবচেয়ে প্রথম মনে পড়ে? বিপদে পড়লে আসলে সবচেয়ে প্রথম মনে পড়ে আমার বাবার কথাটা। যে কোনো সমস্যা হলে আমি আমার বাবার কাছে গেলে পরে আসলে সেই সমস্যার সমাধানটা আমার হয়ে যায়। আমার মা অনেক সাপোর্ট করে, তারপর কিন্তু বাবার কাছে আমি মানে অপরাধ করে গেলেও সেটা মারছি। পরে নিলে আরো বিপদ বেশি হতে পারে, বিপদটা আগে নেওয়াই ভালো। ও বালক বালিকা, তোমরা দেখেছো হ্যারি পটার, জোরাসিক পার্ক, সেভিং প্রাইভেট র‍্যান। তোমরা দেখোনি স্টপ জেনোসাইড, জীবন থেকে নেয়া অথবা মুক্তির গান। হানিমুনে কোথায় যেতে চান? না, বিয়ে করার পর হানিমুনে কোথায় যেতে চান? এই সবাই
তবে হারিয়ে তবে একটা শখ আছে যে বিয়ে করার পর বউকে নিয়ে হজ করতে যাবো। ম্যাডামের স্মরণীয় দিবস ম্যাডাম। যখন তার সন্তান মা বলে ডাকে, আমার সন্তান প্রথম সন্তান হওয়ার দিনটা আমার কাছে স্মরণীয়। তার আগের রাতে থেকে আমি চিন্তা করতেছিলাম কালকে আমার পাশে একজন সন্তান থাকবে, এটা আমার কাছে একটা অসাধারণ একটা বিষয়। বলেন ম্যাডাম। আচ্ছা, তার জন্ম 22শে সেপ্টেম্বর, প্রথম সন্তান আমার 2008। আর দ্বিতীয় সন্তান আসার আগে সবসময় চিন্তা করতাম আমি আমার মাকে যতটা ফিল করি, আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দেয়, আমাকে সে ততটা ফিল করবে। ঠিক আছে? ভালোবাসা ম্যাডাম, প্রথম বিয়ের প্রস্তাবে অনুভূতি যদি ভবিষ্যতে পান, এতদিনে পাওয়া উচিত। অবশ্যই। অ্যাকচুয়ালি আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, ওখানে এক আন্টি আমাকে দেখছিল, উনি অ্যাকচুয়ালি বলছিল যে আমার ছেলের জন্য এরকম একটা মেয়ে খুঁজতেছি। তাহলে আমরা ফিলিংটা কেমন ছিল? অ্যাকচুয়ালি ওইরকম আমার জন্য ছিল ফার্স্ট টাইম, আর ওটা আমার জন্য মানে কি বলবো বোঝার মতো কিছু ছিল না। পরে আমার বড় বোনের অবশ্য বিয়ে হয়নি, আমি তখন আমার জায়গায় আমার বড় বোনকে দিয়েছি। এখানে কোনো গোপন করা যাবে না, গোপন কথাটি হবে না গোপনে। আরে তুমি বিয়ের প্রস্তাবে আবার অনুভূতি। বাবার বন্ধু আর কি বলছিল যে আমার মা বাবাকে বলছিল যে এই ছেলেটাকে আমাকে দিয়ে দাও। মা মানে বলছিল আর বলছিল যে আমাদের জানেন শেরপুর ভাষা, আমার ওদিকে লোক সব ব্যবসায়ী তো টাকা পয়সা অনেক, তো বলছে যে যা কিছু লাগে বা চাকরি বাকরি এভরিথিং আমি করবো, সেটাকে আমাকে দিয়ে দাও। তো পরে আমি শুনলাম মজা লাগলো আর কি। আর মা বলছে যে এইসব কি কথা, এইসব প্রস্তাব নিজের এত কষ্ট করলাম। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাকে ভালো জানে, ভয়ানক কিছু একটা হচ্ছে ম্যাডাম, বিপদে পড়লে যার কথা প্রথমে মনে পড়ে। এখনো কম দেয় স্পেশাল কিছু দিয়ে রাখছেন এই ভাই। কথা বেশি মনে পড়ে আর কি, মাকে সব কথা বলি এই তো। আচ্ছা ঠিক আছে। না নাচ নাই, এর ভিতরে নাচ নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু শিক্ষক সবাই এখানে আমি দেখবো, আমাকে দেখাতে হবে তিক্ত অভিজ্ঞতা। তিক্ততাই তো নাই। লাগছে এবার। জাদু লাগবে। আমি নিজে বলতেছি, সব দেখতে আমি সত্য বলে দেবো। মন থেকে চাইলে সবই সম্ভব। আমি এটাই পাই না, হতে পারে অনেক প্ল্যান প্রোগ্রাম হয়েছে। সত্যি কথা বলতে কি এরকম কখনো হয় না, কি হওয়া উচিত এরকম কোনো সুযোগ নেই আমি বলা। না ফিল করেন যে আপনার ওয়াইফকে নিয়ে গেছেন রেস্টুরেন্টে খাইতে, আপনার সামনের টেবিলে আপনার এক্স গার্লফ্রেন্ড বসে আছে, আপনি কি করবেন? সে তো আর একা বসবে না, তারও সঙ্গে কেউ কথা বলতে। আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি দুইটা। সেটা হচ্ছে আমি আমার মা মারা যাওয়ার পরে আমি আমার ছোট ভাই এই যে নীরব স্যারকে মানুষ করছি। তো আমার দুইটা মধুর স্মৃতি, একটা হচ্ছে ও যখন ঢাকা ভার্সিটিতে চান্স পায় সেটা, আর ওর বিয়ের দিনটা। না, এটা কোনো- এই এখানে আমার দুইটা দিন আমার লাইফে মানে সবচেয়ে মধুর স্মৃতি বলতে হবে, স্মরণীয় দিন বলতে হবে। আমি আমার লাইফে মানে যতদিন বাঁচবো, হ্যাঁ ততদিন আমার এই দুইটা দিনের কথা মনে থাকবে। আমি তো ভয় ছিলাম, ওরা তো ভয় নিচ্ছে না। স্যারের জন্য আকর্ষণ, স্যার বলে ফেলেন কি করবেন? স্যারের আজকে সত্যি কথা বলেন। আমার জন্য এটা অনুমান করা লাগবে, কারণ হলো মানে বিষয়টা আগে জানি। বিষয়টা হচ্ছে এর সাথে যদি দেখা হয় রেস্টুরেন্টে কি করবেন? ভাই কখনো তাহলে কখনো এক্স হবে না, নিশ্চয় হবে। এখন নিশ্চয় কি হবে, ফ্রেন্ডলি কিছুই হয় না। অয়েল মেক বিয়ার। হ্যাঁ একদম। সে কথা বলে এবার বিপদ সংকেত দেখা যেতে পারে। আমি দেখবো বিপদে বললে যার কথা প্রথম মনে পড়ে। সত্যি কথা বলতে কি আমাদের উচিত বিপদে পড়লে প্রথমে সৃষ্টিকর্তা মহান আল্লাহ স্মরণ করা। আমি এখন পর্যন্ত চেষ্টা করি। তারপরে প্রথম আমার মনে হয় বাবার কথা, কারণ গত 10 বছর হলে আমার বাবা মারা গিয়েছেন এবং ভাগ্যক্রমে আজকের 21শে ফেব্রুয়ারির দিনে
যার জন্য আমি ওনাদের বলেছিলাম এর আগে হ্যাঁ, আসলে 21 ফেব্রুয়ারি দিনটা আমার জন্য আসলে একটু খারাপ লাগে। আমি কোনো অনুষ্ঠানে যাই না। স্কুল জীবনেও, কলেজ জীবনে, ইউনিভার্সিটিতেও অনেক অনুষ্ঠান করেছি। 2010-এ আমার বাবা মারা যায়, তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম। ওখান থেকে ফোন পাই, আমার বাচ্চার বয়স 15টার বয়সটা 4 বছর। হ্যাঁ, সমস্যা নেই, আমি তো হ্যাঁ কি যে লাগছে স্যার ফার্স্ট প্রপোজ কার কাছ থেকে পেয়েছিলেন? যে আমি তখন একটু দীর্ঘ সময় নিয়ে বলি বিষয়টা, মজা লাগতো। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, স্যারের কাছে বলতাম, ব্যাটালিয়নে পড়তাম, তখন ওই স্যার তখন কম্বাইন পড়াইতো, মানে 6, 7, 4, 5 সবগুলো এক জগ হিসেবে মতো পড়াইতো। তো সেদিন হঠাৎ দেখলাম, বিকেলে সেশনে পড়তাম, তো দেখলাম একটা মেয়ে আসলো। তো হচ্ছে যে মানে মানে কি বলা যায় ঠিক যে লাস্ট ইম্প্রেশনের লাস্ট ইম্প্রেশন, মানে দেখে মোটামুটি ভালো লাগছে আর কি। নামটা যদি জানতে পারি? নাম বলা যায় আসলে, তার নাম ছিল হচ্ছে নীলা গান। আমাদের এখানে একজন ম্যাডাম আছে, তার নাম নীলা, এমনি সুন্দর নীলা। তো এমনিতেই ভালো লাগতো, আমরা 2 ফ্রেন্ড আর কি ছিলাম। এর নাম বলি, আমাকে চিন্তা হবে। তো ওই মেয়ে একটা আমরা একটু ফলোতে রাখছি যে কখন আসে, কখন ডেটের পরে, এরকম মানে একদম যে ইন্টেনশন যে ওর সাথে মানে কোনো ইংরেজি যেতে হবে বা প্রেম করা এরকম কিছু ছিল না, ভালো লাগে আর কি। এই মেয়ে আর একটা ক্লাস 10-এর ছেলের সঙ্গে একটু ঘোরাফেরা, ওই ঘোরাফেরা না, মানে ক্লাস 10-এর মেয়েরা ওরা যেহেতু সিনিয়র, ওদের একটু আধিপত্য ওখানে বেশি, স্যারের ওখানে ওরা সবসময় স্যারের কাছে জীবন পরিচয় করে। তো ওই ছেলের 4-5 জন একটা বন্ধু ছিল, মেয়ে ফ্রেন্ড ছিল, ওরাই চাচ্ছিল যে এই নীলামের মেয়েটি 7-এ পড়ে, তার সঙ্গে ওরা একটা কিছু একটা ব্যবস্থা হোক। এটা কেন জানি আমার আর ওই আমার বন্ধুর মধ্যে একটা জেলাস ফিল হলো, কেন তার সাথে, কেন আমরা ওই কেন তার সাথে কেন, তো এরকম। আমি তো প্রকাশ করতে পারতেছি না এমনিতে, কিন্তু ওকে খুব ভালো লাগে তার, ও সবসময় আমার কথা বলে, এটা ওটা ওর এরকম অনেক কিছু। তো মাঝে মাঝে আমারও একটু হিংসা শুরু হয়ে গেল, ওর প্রতি একটু হিংসা শুরু হয়ে গেল। মাইনাস হতে হতে ভাবলাম যে আমি নয়, ভাবলাম যে আমি তখন একটু ওই যে চিঠি লাগাত করেছিলাম আমি ছোটবেলায়। আমি ওকে আবার কি করলাম, খুবই যে বাচনভঙ্গি খুব সুন্দর করে, মেয়েরা আমি একটা চিঠি লিখলাম তাকে খুব সুন্দর করে, যেটা করতেছে ওটা আসলে ঠিক না, এরকম তোমার বয়স অল্প, এটা মানে সাজেশন আমি ওর মানে ওর সঙ্গে হতে হতে আমি কথাবার্তা শুরু করলাম একসঙ্গে। যে প্রপোজ বলতে যে ওই প্রথমে করছিল আর কি, স্যারের বাসা থেকে নিচে নেমে আসে। তো কাহিনীটা এইরকম, একটু বলি, কাহিনীটা এরকম যে এটা ইতিমধ্যে জেনে গেছে, ওই যে ওই মানে ক্লাস 10-এ যে মেয়েগুলো ওরা তো খুবই হতাশ। ওই মেয়ে বিকেলে আসতেছিল, আমি সকালে আসতেছিলাম, দেখলে ভালো ছিল বলতে হচ্ছে কি বলবো, এটা মানে নিজে ঠিক করতে এরকম কিছুটা, আবার ফ্যামিলি ঠিক করতে এটাও বলা হতে পারে। সুতরাং মানে ফিলিং বুঝতে পারতেছি না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অংশ এবার বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সভাপতি। মাঝে সমাপনীতে আসলে তো কিছু বলার নেই, যা বলেছেন পূর্বে সব বলা হয়ে গেছে। তো আজকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আপনারা বিশেষভাবে যে সহযোগিতা করেছেন, এবং আমি অনেকগুলো কথা বলেছি আপনাদের, আমার বিশ্বাস ওই জিনিসগুলো যদি আপনারা ছাত্রদের, কোমলমতি শিশুদের মাঝে ঢুকে দিতে পারেন, আমার বিশ্বাস তারা ভবিষ্যতে অনেক ভালো হবে, ভালো করবে। পরিশেষে আপনাদের সবার সহযোগিতা এবং সুপরামর্শ, এবং এই ছোট্ট প্রতিষ্ঠান, বিশেষ করে যেটা নীরব ভাই বলে গিয়েছেন যে আমরা হয়তো পার্মানেন্টলি এখানে কেউ থাকবো না, বা সেরকম প্রতিষ্ঠান একটা নয়। তো আপনারা অনেকটা ইন্টারভিউর জন্য এখানে এসেছেন। তো প্রথম যেভাবেই আসুন না কেন, যতদিনই এখানে থাকেন, মনে রাখবেন যে এখানে যদি আপনি একটু ভালো কিছু করতে পারেন, ভবিষ্যতের জন্য আপনার সেটা পাতে হবে। তো পরিশেষে সবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।